যে পরিমাণ সময় নিয়ে রুগীকে আসলে সার্ভিস দেওয়ার কথা সেই সময়টা উনি পাচ্ছেন না, কারণ রুগীর লোডের কারণে। অনেক বেশি রুগী একই সময়ে আসছেন এবং তারা দেখা যায় সবাই চাচ্ছেন যে ডাক্তারকে দেখিয়ে আবার বাড়ি ফিরে যেতে। তো এই অল্প সময়ের মধ্যে যখন একজন পেশেন্টকে দেখতে হয় তখন তাকে আসলে রোগ ডায়াগনোসিস করে আপনি তাকে সেই ট্রিটমেন্ট দিয়ে, ট্রিটমেন্টটা লিখে তাকে ওষুধটা বুঝিয়ে দিয়ে যখন ছাড়বেন তখন না হয় রুগীর সবকিছু সহজ হইতো, কিন্তু সেটা পসিবল হয় না। জেলা সদর হাসপাতালে কিংবা আপনি মেডিকেল কলেজ হাসপাতালে যখন ট্রিটমেন্ট দিলেন, একটা সার্জারি করলেন, সার্জারি করার পরে আপনার কি এখন শুধু ড্রেসিং এর দরকার, পেশেন্টের আর কোনো স্পেশাল অ্যাটেনশন দরকার নেই। সেক্ষেত্রে আপনি স্টেপ ডাউন করে বলবেন যে আপনি সরাসরি উপজেলায় চলে যেতে পারেন, অথবা এমন হতে পারে যে না আপনি এই এতদিন আপনি ড্রেসিং করবেন জেলা সদর হাসপাতালে, আমাদের কাছে আসার প্রয়োজন নেই। তারা যদি মনে করে তাহলে পাঠাবে, আদারওয়াইজ ওখানে চলবে। তাহলে পেশেন্টের অনেক কিছু বেঁচে যায়। এই যে শহরে থেকে একটা টাকার খরচের ব্যাপার আছে, তার একটা সময়ের ব্যাপার আছে, তার চেয়ে বরং তার ঘরের পাশে যখন সে ড্রেসিংটা করতে পারছে, এখানকার ডক্টররা তখন নতুন রুগীকে অ্যাটেনশন দিতে পারছেন, আবার ওইখানে পেশেন্ট তার একটা ইকোনমিক্যাল একটা বেনিফিট পাচ্ছে, তার টাইমটা আরও বেঁচে যাচ্ছে। গভীর রাতে একজন মানুষের স্ট্রোক হলো, আপনার তো সিটি স্ক্যান করার প্রয়োজন। সিটি স্ক্যান মনে করেন যে হবিগঞ্জের জেলা সদর হাসপাতালে সিটি স্ক্যান নাই, তাহলে নিতে হবে কোথায়? পাশে প্রাইভেট হাসপাতালে আছে। অ্যান্ড ইমিডিয়েটলি সেই মানুষ তো আর রেফারেল সিস্টেমে থাকবে না, তখন সে কী করবে? রেফারেল ব্যাক করে আগে প্রাইভেট হাসপাতাল থেকে আমার ট্রিটমেন্ট দরকার, ওখানে নেব। তাহলে স্ট্যান্ডার্ডিংটা আপনাকে এমনভাবে করতে হবে যে গভর্নমেন্টের সব চেইনেই যেখানে যেটা থাকা দরকার সেটা যেন থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিভয়েস স্পেশাল এপিসোডে। আমি ডক্টর আহমদ হাবিবুর রহিম। আমরা সাধারণত এই প্রোগ্রামগুলোতে স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে আলোচনা করি এবং প্রস্তাবিত সমাধানগুলো বের করার চেষ্টা করি। আজকে আমরা কথা বলবো রেফারেল সিস্টেম নিয়ে। রেফারেল সিস্টেম বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আমরা যদি দেখি যে স্বাস্থ্য খাতে একটা সামগ্রিক বিশৃঙ্খলা বিরাজ করছে, আমাদের যে প্রাইমারি, সেকেন্ডারি বা টারশিয়ারি কেয়ার হাসপাতালগুলোতে বিশেষায়িত সেবাগুলো ধারাবাহিকভাবে দেওয়ার কথা ছিল, এখন শৃঙ্খলা না থাকার কারণে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজের আউটডোরে অনেক সিম্পল জ্বর, সর্দি, কাশি রোগী চলে আসছে। আবার যে রোগীটার খুব স্পেশাল অ্যাটেনশন দরকার ছিল সেও এখানে সাহায্য প্রার্থী হিসেবে আসছে। তো এই সেবা প্রার্থী হিসেবে আসার কারণে যে মূল এখানে সেবা পাওয়া দরকার ছিল তার এই সেবা পাওয়ার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। কি করলে এই ব্যাপারে সর্বোচ্চ সমাধান হতে পারে এবং উন্নত দেশগুলো কিভাবে এই সমস্যাগুলোকে মুখোমুখি হয়েছে, কিভাবে সমাধান করেছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো আজকে। এবং এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের একজন মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজের একজন রেজিস্ট্রার ডক্টর সাজ্জাদ মাহমুদ। ডক্টর সাজ্জাদ মাহমুদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তো আপনি ঢাকা মেডিকেল কলেজে আছেন এবং ঢাকা মেডিকেল কলেজে বহির্বিভাগে, আমি যদি ভুল না করি, প্রতিদিন 5,000-এর বেশি রোগী আসে এবং মেডিসিন সার্জারি যে অন্তর্বিভাগ সেখানেও প্রচুর রোগী থাকে। এবং এরা সবাই কি আসলে ঢাকা মেডিকেল কলেজে প্রথমে ভর্তি হওয়ার মতো, নাকি তাদেরকে সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতাল বা অন্যান্য মেডিকেল কলেজগুলোতে সেবা দেওয়ার সুযোগ ছিল? ধন্যবাদ। আসলে ঢাকা মেডিকেল কলেজ তো আমরা বলি যে অনেক পুরনো একজন মেডিকেল কলেজ আমাদের দেশের, এবং আপনার যদি বলেন যে সেন্টার অফ এক্সেলেন্স বলতে যা বোঝায়, ঢাকা মেডিকেল কলেজ কিন্তু একাডেমিক্যালি একটা সেন্টার অফ এক্সেলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বা সার্ভিস প্রোভাইডিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই এটা খুব কাছাকাছি আমরা বলি, এটাকে অনেকে আইডিয়াল হিসেবে ধরে। তবে এখানে সেই আইডিয়ালটা রাখতে হলে যেই পরিমাণ সার্ভিস প্রোভাইড করতে হবে, যে পরিমাণ সেবা মানুষকে দেওয়া সুযোগ আছে, সেটা সম্পূর্ণ দেওয়া যাচ্ছে না। কারণ একটা হচ্ছে পেশেন্ট লোডের কারণে। পেশেন্ট লোড এটা সারা বাংলাদেশে যেমন আছে, ঢাকা মেডিকেলে অবশ্যই এটা অনেক বেশি হয়। সেই লোডটা কিভাবে হয়? যেমন একজন ডক্টর যিনি ওপিডিতে বা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা আউটডোরে কাজ করছেন, ওনার কাছে প্রায় একই সময়ে একই দিনে 50-60 জন করে দেখতে হচ্ছে। যখন 50 থেকে 60 জন রুগী একজন ডাক্তার দেখেন, উনি কিন্তু সব মানুষকে সেই সময়টা দিতে পারেন না যে আসলে কার কতটুকু অ্যাটেনশন দরকার ছিল, কার কতটুকু সময় নিয়ে তাকে বোঝানো দরকার ছিল ওষুধের ব্যাপারে বা রোগের ব্যাপারে, সেটা উনি পারছেন না। তো এটা কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে যেসব পেশেন্টগুলো আমাদের কাছে আসছে বা ঢাকা মেডিকেলের আউটডোরে আসছে, তারা কিন্তু সরাসরি এসেই একজন ডাক্তারকে পেয়ে যাচ্ছেন। যে ডাক্তারটা আসলে দরকার ছিল, অনেক বেশি অ্যাটেনশন বা যার বেশি সময় দরকার ছিল সে পাচ্ছে না, কিন্তু কম একজন অ্যাটেনশন পাওয়ার মতো সেও কিন্তু পেয়ে যাচ্ছে। যে পরিমাণ সময় নিয়ে রুগীকে আসলে সার্ভিস দেওয়ার কথা সেই সময়টা উনি পাচ্ছেন না, কারণ রুগীর লোডের কারণে। অনেক বেশি রুগী একই সময়ে আসছেন এবং তারা দেখা যায় সবাই চাচ্ছেন যে ডাক্তারকে দেখিয়ে
আবার বাড়ি ফিরে যেতে। তো এই অল্প সময়ের মধ্যে যখন একজন পেশেন্টকে দেখতে হয়, তখন তাকে আসলে রোগ ডায়াগনোসিস করে আপনি তাকে সেই ট্রিটমেন্টটা লিখে তাকে ওষুধটা বুঝিয়ে দিয়ে যখন ছাড়বেন, তখন না হয় রোগীর সবকিছু সহজ হতো, কিন্তু সেটা পসিবল হয় না। কারণ হচ্ছে এরপরেই কিন্তু আপনাকে আরও 10টা রোগী বসে থাকতে হবে। ইভেন বাইরে যে লাইনে দাঁড়িয়ে আছেন যারা, তারা কিন্তু ভিতরে রোগীকে কেন বেশি সময় দিচ্ছেন এটা নিয়েও তাদের মধ্যে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়। সো ঢাকা মেডিকেল কলেজ বিষয়টা এরকম না যে সবগুলো মেডিকেল কলেজ বলেন, ডিস্ট্রিক্ট হসপিটাল বলেন, উপজেলা সদর হাসপাতাল, যেগুলো উপজেলায় যে হাসপাতালগুলো থাকে, ইভেন আপনি যদি ইউনিয়ন সাবসেন্টারের কথা বলেন, ওইখানে কিন্তু পেশেন্ট লোড অনেক অনেক বেশি। সকালের গেলেই দেখবেন একজন ডাক্তার অথবা একজন আমরা যাদেরকে বলি সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, যাদেরকে বলি স্যাকমো, তারাও কিন্তু ওইখানে অনেক বেশি পেশেন্ট লোড ফেস করতে হয়। সো এই সাফারিংসটা কাদের হয় আলটিমেটলি কিন্তু পেশেন্টদের। এখানে আপনি যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করার জন্য আমরা বসছি, যে যদি রেফারেল সিস্টেমটা থাকতো তাহলে কিন্তু এই লোডটা থাকতো না এবং পেশেন্টের সার্ভিসটা আরও সহজ হতো, পেশেন্টের জন্য আরও ভালো হতো। তো ঢাকা মেডিকেল কলেজের ব্যাপারটা যখন আসছে, আমি বলি ঢাকা মেডিকেল কলেজে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যখন ভর্তি নেওয়া হয় সেখানে একটা ট্রায়াল সিস্টেম আছে। ট্রায়াল সিস্টেমটা এমন যে ইনডোরে ভর্তির আগে জরুরি বিভাগ হোক কিংবা আউটডোর থেকে হোক, আউটডোর থেকে হলে সরাসরি সে ভর্তি হতে পারে, সেখানে আবার রেসিডেন্ট ফিজিশিয়ান উনি দেখে আবার স্ক্রিনিং করেন যে ভর্তিযোগ্য পেশেন্ট কিনা, তারপর দিতে পারেন। কিন্তু ট্রায়াজে হচ্ছে বিকালবেলা বা রাতে যখন পেশেন্টগুলো আসে ট্রায়াজে যায়, ট্রায়াজে তারা আলাদা করে ফেলে এই রোগী কি আসলে ভর্তিযোগ্য নাকি তাকে বাড়িতেও চিকিৎসা দেওয়া সম্ভব, অথবা পরের দিন আউটডোর এসে দেখা করবে। সো এই ট্রায়াজ থেকে একটা স্ক্রিনিং করে তারপর মেডিকেল কলেজের হসপিটালে ভর্তি হয়। তো ভর্তি হলেও তারপরে যেসব পেশেন্টের আসলে ভর্তিযোগ্য, এখানে একসাথে 100 জন হতে পারে, 150 জন হতে পারে, পেশেন্ট আসলে তো আপনি আর ফিরিয়ে দিতে পারছেন না। ঢাকা মেডিকেল যেহেতু একটা সেন্টার অফ এক্সেলেন্স, সেখানে আপনার পেশেন্টকে রাখতে হয় এবং আলটিমেটলি ইনডোরেও কিন্তু আপনার সেরকম একটা প্রেশার ক্রিয়েট হয় এবং দেখা যায় ইনডোরে ডাক্তাররাও খুব বেশি সাফোকেটিং একটা পরিবেশের মধ্যে কাজ করতে হয়, অনেক বেশি পেশেন্ট লোড এবং সার্ভিস দেখা যায় ডক্টরও সার্ভিস দিয়ে আসলে খুব বেশি মজা পাচ্ছেন না, আর যে পেশেন্টটা সার্ভিস পাচ্ছে তারা ডাক্তারের সার্ভিস পাচ্ছে, কিন্তু ওভারঅল যে একটা এনভায়রনমেন্ট পাওয়ার কথা সেই এনভায়রনমেন্টটা মেনটেন করা সম্ভব হয়। এইটাকে আমরা যদি একটা রেফারেল সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, দেখা যাবে যে আসলে এই পেশেন্টদেরই অনেকেই হয়তো উপজেলা সদর হাসপাতাল কিংবা জেলা সদর হাসপাতালে ট্রিটমেন্ট পেলেই ঠিক হয়ে যেত, তাদেরকে কষ্ট করে ঢাকায় আসতে হয়েছে কিংবা তারা সরাসরি ঢাকা মেডিকেলে এসে ভর্তি হয়েছেন অন্য কোথাও না দেখিয়ে। তাহলে একটু তাহলে রেফারেল সিস্টেমটা কি রকম, স্ট্রাকচারগুলো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এটা কখন কি হয় এবং কোন স্ট্রাকচারটাকে আমরা কোনটা প্রাইমারি বলতেছি বা কোথায় কোন লেভেল পর্যন্ত সেবা দেওয়া হবে, এই ব্যাপারটা কাইন্ডলি আমাদের একটু এক্সপ্লেইন করে দিন। আচ্ছা, আমাদের যে হেলথ সিস্টেমটা এখানে কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার হসপিটাল বিভিন্ন ভাগ করা আছে। প্রাইমারি কেয়ার হসপিটাল যেটা বলে সেটা হচ্ছে উপজেলা যে হসপিটালগুলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আমরা জানি সেগুলো, সেখানকার হসপিটাল এবং তার অধস্তন যেগুলো আছে সেগুলো প্রাইমারি হেলথ সিস্টেমের একটা অংশ। আর সেকেন্ডারিগুলো হচ্ছে আমার সদর হাসপাতাল এবং তার অ্যাসোসিয়েটেড কিছু জেনারেল হাসপাতাল থাকে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি হেলথ সিস্টেম অংশ। টারশিয়ারি কেয়ার হসপিটালগুলো হচ্ছে স্পেশালাইজড হবে, মেডিকেল কলেজ হসপিটাল অথবা স্পেশালাইজড কিছু ইনস্টিটিউট হসপিটাল আছে, আপনি জানেন যে এখানে কিডনি ইনস্টিটিউট কিংবা নিউরোসায়েন্স এই ধরনের যেসবগুলো আছে এগুলো কিন্তু টারশিয়ারি কেয়ারের অংশ। সো আপনি এখানে রেফারেল সিস্টেম নিয়ে যে কোশ্চেনটা করছেন যে আসলে এটা কি, হ্যাঁ, রেফারেল সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি মনে করেন যে নোয়াখালীর হাতিয়া থেকে আসছেন, হাতিয়াতে আপনি মনে করেন পেটে ব্যথা হলো, আপনার যোগাযোগ ব্যবস্থাটা ভালো, আপনি লঞ্চে করে সরাসরি চলে আসলেন ঢাকায় এসেই আপনি পেটে ব্যথার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে গিয়ে দেখাইলেন, ভর্তি হয়ে গেলেন। যে কোনো কারণে পেটে ব্যথা খুব সিভিয়ার মনে করে ভর্তি দিল ডাক্তার, পরদিন আবার আপনি কি করলেন, ওষুধ খাওয়ার পর ব্যথা শেষ হয়ে গেল, আপনি ছুটি নিয়ে চলে গেলেন। তা আসলে ব্যথাটা কেমন ছিল এটার অ্যাসেসমেন্টটা কিন্তু আপনি হাতিয়েই করতে পারতেন। যদি আপনি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান, সেখানে উনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে ব্যথাটা এই কারণে হয়েছে, সুতরাং একটা সিম্পল ব্যথা হতে পারে, অথবা যে ব্যথাটা এখানে ট্রিটমেন্ট দিলে ঠিক হবে উনি ওইখানে ট্রিটমেন্ট দিয়ে রেখে দিবেন, অথবা বলবেন যে হ্যাঁ আপনার ব্যথাটা মনে হচ্ছে আরও সিভিয়ার, আপনি আরও হায়ার কোথাও যাওয়া উচিত, তখন উনি রেফার করবেন নোয়াখালী সদর হাসপাতালে। আগে নোয়াখালী সদর হাসপাতালে যদি উনি মনে করেন যে ট্রিটমেন্ট পাওয়ার পরে ভালো না হন, তারপরে ওনাকে রেফার করবেন হায়ার সেন্টারে। হতে পারে যে নোয়াখালী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ আসতে পারে বা নোয়াখালী মেডিকেল কলেজ আছে সেখান থেকে যেতে পারে, যে কোনো জায়গা থেকে তারা যদি মনে করে যে আরও সুপার স্পেশালাইজড কোথাও নিতে হবে তখন তারা রেফার করবেন। এই যে ধাপে ধাপে রুগীকে একটা জায়গায় নিয়ে আসা, যে তার আসলে সিভিয়ারিটিটা কেমন
সেই জিনিসটাই হচ্ছে রেফারেল। এবং এই রেফারেলটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, একটা স্পেসিফিক পয়েন্টে যেতে হবে। একটা স্পেসিফিক পয়েন্টটা কেমন, একটা পেপার ওয়ার্ক থাকতে হবে। একজন পেশেন্ট আসলো, তার পেশেন্টের একটা ডিটেলস থাকবে, ডিটেলসের সাথে সাথে তার কী সমস্যা ছিল সেটাও থাকবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন যেসব পেশেন্ট আমরা আউটডোরে দেখি, তাদের কিন্তু আমরা সিমটমগুলো ফার্স্টে অ্যানালাইসিস করি যে কী উপসর্গ আছে, তার সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, প্রেশার মাপি অথবা তার হাতটা পালসটা দেখি, কিংবা পেটের মধ্যে হাত দিয়ে দেখি আসলে পেটের মধ্যে কোনো মারাত্মক কিছু আসে কিনা। এই যে দেখাটা, এটা কিন্তু একটু সময় নেয়, তাই না? এই সময়টা আপনি যদি একসাথে 1 ঘন্টার মধ্যে 50টা রোগী দেখতে হয়, তাহলে কি আপনি এটা সময় দিতে পারবেন? এটা পসিবল না, একজন ডাক্তার সম্ভব না। কিন্তু এই রোগীগুলো যদি ইউনিয়ন সাব সেন্টারে আগে দেখাতো, দেখার পর ইউনিয়ন থেকে তাদেরকে একটা পেপার দিয়ে দিত যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি দেখান যে কমপ্লিকেটেড পেশেন্টগুলো। আমার শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে মেডিকেল অফিসার আছে, যিনি MBBS ডাক্তার, যার মানে মেডিকেল সায়েন্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, উনি কিন্তু এই সব কিছুই দেখার উপযুক্ত একজন পার্সন। উনি দেখার পরে যদি উনি মনে করেন যে না, এই পেশেন্ট আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে কোথাও ট্রিটমেন্ট দেওয়া দরকার বা হায়ার সেন্টারে নেওয়া দরকার, উনি এটা পাঠিয়ে দেবেন। আর আদারওয়াইজ উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ভর্তি রাখার ফেসিলিটি আছে এবং মাইনর কিছু অপারেশন করার সুযোগ আছে। যেমন ওইখানে সার্জারি কনসালটেন্ট থাকেন, গাইনি কনসালটেন্ট থাকেন, মেডিসিন কনসালটেন্ট থাকেন, ইভেন কার্ডিওলজি কনসালটেন্ট, পেডিয়াট্রিক কনসালটেন্ট থাকেন। সো এরকম কনসালটেন্ট যেখানে আছেন, সেখানে ফেসিলিটিটাও কিন্তু এখন উন্নত। বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 বেডের, সেখানে ওটি কমপ্লেক্স থাকে। সো একটা অ্যাপেন্ডিসেক্টমি যদি আমার ওখানে করার সুযোগ থাকে, সার্জারি কনসালটেন্ট করতে পারেন, কারণ অ্যানাস্থেসিয়াও কিন্তু ওইখানে পোস্টেড থাকেন। সো আমার যখন রেফারেল সিস্টেম থাকবে, ওইখানে পোস্টেড ডাক্তারও কিন্তু আমাদের পাওয়ার সম্ভাবনা বেশি। আপনার এখনও অনেক সময় আপনারা বলেন যে উপজেলায় ডাক্তার পাওয়া যায় না, কারণ উপজেলায় আসলে কাজ নাই, মানে কাজের পরিবেশটা যদি তৈরি করে দিই আমি, তাহলে কিন্তু ডাক্তার ঠিকই থাকবে। যে কাজের পরিবেশটা কি, হ্যাঁ আমাকে আপনি একটু অন্যভাবে বলি, যে এই সিস্টেমটা এস্টাবলিশ করার পরে বা ডাক্তার বা সবাইকে এনশিওর করার পরেই আপনি রেফারেল সিস্টেমটা ফাইনালাইজ, কোনো অসুবিধা নাই, আপনি ফাইনাল করতেই পারেন। রেফারেল সিস্টেমটা এখানে যদি রেফারেল সিস্টেম থাকে, ডাক্তারদের কাজের পরিবেশ খুব সুন্দর হবে। একজন ডাক্তার যে আসলে অ্যাপেন্ডিসেক্টমি এখন লাগবে, সে চাইবে যে আমি এখানেই করে দিই, ফার্দার কোনো প্রবলেম হলে তখন দেখা যাবে, কারণ এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। ইভেন একটা সিজারিয়ান সেকশন যেগুলো আমরা বলি, সিজারিয়ান সেকশন ইমার্জেন্সি হতে পারে, ইলেকটিভও হতে পারে। ইলেকটিভগুলো তো আমরা সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় নিয়ে করি। ইমার্জেন্সির ক্ষেত্রে তো আপনাকে কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট থাকতে হয়। যখন উনি উপস্থিত থাকবেন, রেফারেল সিস্টেম যখন থাকবেন, তখন কিন্তু ওনারা উপস্থিত থাকতে হবে, রেফারেল সিস্টেমের আন্ডারগুলো উপস্থিত থাকতে হবে। এবং আপনি যে উন্নত বিশ্বে, যেগুলো আমরা উন্নত বিশ্বের উদাহরণ দিই, যে হ্যাঁ ইউকে কিংবা কানাডা, আমেরিকা বা এ ধরনের যারা রেফারেল সিস্টেম খুব ভালো চলে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার রেফারেল সিস্টেম ছাড়া বা রেফারেল পেপার ছাড়া কোনো রুগী ওনারা দেখেন না। ইভেন আপনি যদি পেশেন্ট সাপোজ ডার্মাটোলজিক্যাল একটা প্রবলেম নিয়ে গেলেন, আপনাকে স্কিন প্রবলেম কিংবা চর্মরোগ জাতীয় একটা ধরলাম, যে কোনো একটা প্রবলেম নিয়ে গেলেন, আপনাকে বলবে যে আপনি 3 মাস পরে একটা ডেট পাবেন, যে হ্যাঁ আপনি ওই ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবেন। কারণ হচ্ছে ওই ডার্মাটোলজিস্ট 3 মাসের আগে আরও অনেক রুগী দেখছেন, এবং উনি কিন্তু ওই একদিনে যে 10 জন দেখতেছেন, 10 জনকে কোয়ালিটি টাইম দিতে পারছেন। এই রেফারেল সিস্টেমে এটা হচ্ছে বড় সুবিধা। তবে এই যে ডার্মাটোলজিস্টকে আপনি 3 মাস পরে দেখাতে পারছেন, তাই বলে কি আপনার আরও আগে দেখানো উচিত না? হতে পারে। এটা প্রাইমারি কেয়ার যে ডাক্তার থাকবেন, উনি অ্যাসেস করবেন যেটা সিভিয়ার কেমন। যদি সিভিয়ার হয়, উনি সাথে সাথে রেফার করে দিবেন। আর সিভিয়ারিটি উনি তো জানেন যে আসলে সিভিয়ারিটি কেমন হতে পারে, তখন উনি ওইটাকে ওই টাইম অনুযায়ী তাদের সাথে সিনক্রোনাইজ করে টাইমটা বা কনসালটেশন। এই ক্ষেত্রে একটা ব্যাপার আসছে কিনা, যে ধরেন রোগীর একটু ভোগান্তির মধ্যে পড়ে গেল কিনা, যে আমি একটা ইনস্টিটিউট আরেকটা, তারপর আরেকটা, এই যে অনেকগুলো ইনস্টিটিউট ঘুরতে গিয়ে আমার ভোগান্তি বেড়ে যাচ্ছে কিনা, এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই রেফার বলতে কি, যে ধরেন আমার এখানে সিট খালি নেই, আপনি চলে যান, ব্যাপারটা এরকম নাকি এটা স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে, যে আমি হাসপাতাল থেকেই কমিউনিকেট করব, আমি জেলা সদর হাসপাতালে, এবং সেখান থেকে আমি এনশিওর করবো যে তার জন্য বেড একটা রেডি করা আছে, খালি আছে, তখন সেখান থেকে ওখানে যাবে। আর আউটডোর বেসিসের ব্যাপারে যেটা বললেন, যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে আবার আসছি। তো এই যে কোশ্চেনটা, ভোগান্তিটা বেড়ে গেল কিনা? আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর হাবিবুর রহিম, আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করছেন, যে আসলে রেফারেল সিস্টেমে ভোগান্তি হবে কিনা। রেফারেল সিস্টেম হচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম, বরং পেশেন্টের ভোগান্তি কমানোর জন্য এই সিস্টেমটাকে আপনি ইমপ্লিমেন্ট করা দরকার। আপনাকে একটা এক্সাম্পল দিই। 2009-10 দিকে সম্ভবত, আমি টাইমটা ঠিক খেয়াল করতে পারি নাই, ওই সময়ে বাংলাদেশে একটা রেফারেল সিস্টেম তৈরি করার জন্য খুব ভালো একটা কাজ চলছিল, এবং রেফারেল পেপারগুলোও কিন্তু বিভিন্ন হসপিটালে
পাঠিয়ে দেওয়া হয়। রেফারেল পেপারগুলো এমন ছিল যে স্টেপ আপ এবং স্টেপ ডাউন 2 রকমের পেপার তৈরি করা হয়, এবং পেপারগুলোতে যখন আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠাবেন রোগীকে, তখন কিন্তু আপনাকে পুরো হিস্ট্রি মেনটেন করে পাঠাতে হবে। এখানে একটা সিস্টেম আমরা ইংরেজিতে মনে রাখি SBAR বলি আমরা এটাকে, সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, অ্যাসেসমেন্ট এবং রিকমেন্ডেশন, এই সবগুলো লিখে দিয়ে তারপর তাকে দিতে হয়। ইভেন আপনি যে হাসপাতালে পাঠাচ্ছেন সেই হাসপাতালে অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন ছাড়া আপনি পাঠাতে পারবেন না। এটা হচ্ছে রেফারেল সিস্টেমের একটা সুন্দর জিনিস। আপনি যখন, আমি ডাক্তার হাবিবুর রহিমের কাছে একজন নিওনেটাল রোগী পাঠাবো, আমাকে আগে ফোনে বলে দিতে হবে যে আমি অমুক জায়গা থেকে, আমি ডক্টর সাজ্জাদ মাহমুদ বলছি, আপনার কাছে এরকম একজন পেশেন্টকে রেফার করতে চাচ্ছি, তার সিচুয়েশন এখন এই অবস্থা, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে তার জন্ম এত তারিখে হলো, এই সমস্যায় ছিল, আর আমার অ্যাসেসমেন্টে পেশেন্টকে ভাইটালসগুলো কেমন পেলাম, যে তার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে কি না, হার্টের কন্ডিশন কেমন, আমি এক্সামিনেশন করে যা পাইলাম, এবং আমার রিকমেন্ডেশন কি, আমি আপনার কাছে কী চাই, এক্সপেকটেশন কি, এইটা ওভার ফোনে আমি বলে দিতে পারি। এখন কমিউনিকেশনটা খুব ইজি, ওভার ফোন, সব হাসপাতালেই ফোন আছে, ইমেইল আছে, আপনি এখন আরও অনেক বেশি মিডিয়া ইউজ করতে পারেন। সো কমিউনিকেট করে যখন আপনি পাঠাবেন, পেশেন্টের ভোগান্তি বাড়বে না, বরং ভোগান্তি কমবে, আর স্পেসিফিক্যালি পেশেন্টটা ঘুরে মরতে হবে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি দেখেন একজন পেশেন্টকে কি আমরা ফিরিয়ে দেই, জেলা সদর হাসপাতালে ফ্লোরে ফ্লোরে রোগী থাকতেছে, তখন তো রেফারেল পেশেন্ট যখন দেখবেন আপনি স্পেসিফিক রোগীকে রাখবেন, সব রোগী রাখার দরকার নেই, তখন ফ্লোরে রোগী কমে যায়, বরং দেখবেন যে হাসপাতালের বেড আরও 2টা খালিও পেতে পারেন আপনি। আর খালি না পেলেও হাসপাতালে কিন্তু টার্নওভার বাড়বে, রেফারেল সিস্টেম হওয়ার কারণে দেখা যাবে যে আপনার ট্রিটমেন্টটা ভালোভাবে চলছে, তখন টার্নওভার বাড়বে এবং পেশেন্টটা কিন্তু থাকতে পারবে। এরপরেও যদি রেফারেল করা দরকার হয়, যেই ডাক্তারকে আমি পাঠাচ্ছি, আমি আপনার কাছে পাঠালে আপনিও কিন্তু অ্যাসেস করার পরে মনে করবেন যে না, দিস ইজ নট মাই কেস, ইট শুড বি রেফার টু দ্য হায়ার সেন্টার। কারণ শুধুমাত্র একজন মানুষ দিয়ে কিন্তু সব রেফারেল সিস্টেম অ্যাক্টিভেট হবে না, ওইখানে একটা সিচুয়েশন, মানে আপনার পরিবেশ বা ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগবে, ইকুইপমেন্ট লাগবে, সেগুলোর উপর নির্ভর করে রেফারেল সিস্টেমের হায়ার সেন্টারটা। তো আপনি NICU-তে পাঠাইতে হবে ওই বাচ্চাকে, তাহলে NICU-তে আমার জেলা সদর হাসপাতাল নাও থাকতে পারে, যদি আমি স্টাবলিশ করি সেটা অ্যাক্টিভ হলে ওকে, আর অ্যাক্টিভ না থাকলে তখন কিন্তু আমাকে NICU সমৃদ্ধ কোনো হাসপাতালেই পাঠাইতে হবে। তখন আপনি ফোনে বলে দিবেন যে আমার এখানে তো NICU নাই, আমার মনে হচ্ছে NICU লাগবে, আপনি ডিরেক্টলি মেডিকেল কলেজে পাঠাই দেন, তাহলে দরজায় যে ঘোরার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আর থাকতেছে না। সো রেফারেল সিস্টেমটা অ্যাক্টিভেট হলে সেটা একটা সুবিধা হবে। সো রেফারেল সিস্টেম যেটা বলছিলাম, যে আগে কিন্তু রেফারেল সিস্টেমটা অ্যাক্টিভেট করার জন্য আমাদের এখানে একটা কাজ করা শুরু করছিল, তো সেই কাজটা নিয়ম নীতি দিয়ে আমাদের খুব ভালো রেফারেল সিস্টেম আছে এখন পর্যন্ত। আসলে এখানে গ্যাপটা আমার কাছে মনে হয়েছে যে ইমপ্লিমেন্টেশনের অভাব, যে একটা জিনিসকে আমি কার্যকর করার যে পদক্ষেপটা ওইখানে হয়নি। তো এই কার্যকর করার পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু পুরো চেইনের মধ্যে আপনার অ্যাক্টিভেট করতে হবে। চেইনের কোথাও যদি আপনি আবার কোথাও ব্রেকডাউন থাকে, তাহলে এই চেইনটা আর অ্যাক্টিভেটেড হবে না। অর্থাৎ যখন রেফারেল সিস্টেম চালু হয়ে যাবে, তখন কেউ চাইলেই সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি যাবে, সরাসরি মেডিকেল কলেজের আগে তাকে এমন একটা সেন্টার থেকে রেফারেল নিয়ে আসতে হবে যে মেডিকেল কলেজকে সরাসরি দিতে পারে। সে চাইলেই এবার ইউনিয়ন সাব সেন্টার থেকে মেডিকেল কলেজে আসতে পারবে না, তো ইউনিয়ন সাব সেন্টারে সে উপজেলা এবং জেলায় কল দিবে, আগে কল দিয়ে জেনে নেবে যে তাদের ইয়েকে, এবং সেটা তার কিন্তু রিটেন ডকুমেন্ট থাকবে যে কলটা কখন দিছিল, ইয়েস ডিজিটাল অর রিটেন ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্ট সহ পেশেন্টকে পাঠাইতে হবে। এই ব্যাপারে একটা প্রজেক্ট সম্ভবত বাংলাদেশ চলছে, যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারের বিপরীতে আপনার হচ্ছে কয়েকটা জায়গায় পাইলে। থ্যাংক ইউ, আপনি এই জিনিসটা আনছেন, যেহেতু আমি কয়েকটা এক্সাম্পল দিই। বাংলাদেশে কয়েকটা উপজেলায় গত বছর এবং তারও একটু আগের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কয়েকটা জেলা সদর হাসপাতাল আর মেডিকেল কলেজে একটা পাইলট প্রজেক্ট ছিল, এবং যে তারা পেশেন্টদের যাবতীয় তথ্য ডিজিটালাইজেশন করার জন্য। তো মেডিকেল কলেজের মধ্যে আমি এক্সাম্পলটা দিচ্ছি, সিলেট মেডিকেল কলেজে হেলথ সিস্টেম ইনফরমেশন, যেটা হেলথ ইনফরমেশন সিস্টেমের আন্ডারে, সেখানে একটা মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছিল, সেখান থেকে তারা রেজিস্ট্রেশন করে অনেক তথ্য পাওয়া যেত। আর ওইখানে যে সিস্টেমটা আমি দেখলাম যে ইন্টার ডিপার্টমেন্টাল একটা রেফারেল থাকে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল বা স্পেশালাইজ হাসপাতালগুলোতে, এইটা অনেকটা সহজ হয়ে যায়। একটা পেশেন্ট যখন আসলো, তার সমস্ত ডাটা তার ন্যাশনাল আইডি কার্ডের মতো করে আইডি কার্ড দিয়ে নিয়ে নিল, এবং যদি ন্যাশনাল আইডি কার্ড কারো না থাকে বার্থ রেজিস্ট্রেশন দিয়ে, কিংবা হতে পারে বার্থ রেজিস্ট্রেশন না থাকে বাচ্চার যে গার্জেন তাদের ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে তার একটা রেজিস্ট্রেশন করে নেয়। সেই রেজিস্ট্রেশন থেকে তার হেলথের যে ডাটাগুলো, প্রাইমারি যে ডক্টর দেখেন ইমার্জেন্সিতে কিংবা আউটডোরে, উনি কিছু এন্ট্রি দেন, এন্ট্রি ভর্তি হলে ভর্তিতে তার যাবতীয় ডাটা এন্ট্রি হয়, রিপোর্টগুলো আসে, এক্সামিনেশন সিস্টেমে সব কিছু আসার পরে, এবং রিপোর্টগুলোতে আরও সুবিধা আছে, যেমন যে কেউ এক্সরে করতে চায়, এক্সরে ফিল্ম সহ ডাক্তারের কাছে অটোমেটিক চলে আসতে পারে। প্যাথোলজির রিপোর্ট হচ্ছে বায়োকেমিক্যাল রিপোর্ট কিংবা মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট, এই রিপোর্টগুলো সবই কিন্তু আপনার চলে আসবে কোথায়, একটা ডাটাবেজে চলে আসবে। তখন ডাক্তারের জন্য খুব
দ্রুত সবকিছু পাওয়ার পরে ডিসিশন দেওয়াটা সহজ। বর্তমান সিস্টেমে যেটা হচ্ছে যে সে একদিন এক্সরে করতে পারছে, পরের দিন সিরিয়াল পাচ্ছে না, আলট্রা করতে পারছে, পরের দিনে মাইক্রোবায়োলজি করতে পারছে, তার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার একটা হ্যাসেল থাকে। আবার প্লাস এক জায়গার রিপোর্ট আরেক জায়গায় গেলে দেখা যাচ্ছে আবার নতুন করে করা লাগছে। হ্যাঁ, এখানে খরচও কমবে। ডিজিটাল থাকার একটা সুবিধা হচ্ছে যে আপনার সবগুলো একসাথে পাওয়া যায়, খুব দ্রুত পাওয়া যায়। সাথে ভুল হলে কিন্তু আবার ওই ভুলটাও চলে যেতে পারে, সেক্ষেত্রে আবার তাদের কি করতে হবে, রিফাইন করে দেখতে হবে। এই রিফাইন করার ব্যাপারটাও কিন্তু ওইখানে সহজ করার সুযোগ আছে। তো সিলেট মেডিকেল কলেজে যেহেতু এই জিনিসটা অনেকদিন ধরে প্র্যাকটিস করা হচ্ছে এবং গত 1 বছর ধরে এখানে একটা কন্টিনিউয়াস একটা পাইলট প্রজেক্ট চলছে, সেটাতে সুবিধা হচ্ছে কি পেশেন্টদের হয়তো প্রথমবারই যেহেতু অনেকেই যদি না জানার কারণে সমস্যা হয়ে থাকে, আদারওয়াইজ জানার পরের থেকে কিন্তু পেশেন্টরা খুব ভালো একটা সুবিধা পায় এবং ইন্টার ডিপার্টমেন্টাল রেফারেলটা তাদের জন্য খুব সহজ হয়ে যায়, পেশেন্টের অ্যাক্সেসিবিলিটিটাও ভালো হয়। আর এই জিনিসটাকে যদি সিলেটের অন্যান্য মেডিকেল ডিস্ট্রিক্টে, যে 4টা ডিস্ট্রিক্ট আছে কিংবা উপজেলাগুলোতে এটা থেকে থাকে, সেখান থেকে কিন্তু তারা এই ডাটাবেস দিয়ে ওখানে নিচের দিকে স্টেপ ডাউন করে রেফার করতে পারে। সিলেট মেডিকেল কলেজে যেটা চলছে, আমি এক্সিস্টিং বলি, সিলেট মেডিকেল কলেজে ডিজিটালাইজেশন যেমন চলতেছে, তাদের কিন্তু রেফারেলটা স্টেপ ডাউন করা থেকে আরও সহজ হয়ে যায়। স্টেপ আপ স্টেপ ডাউনটা আমি বলি। স্টেপ আপ হচ্ছে যেমন উপজেলা থেকে আপনি আস্তে আস্তে জেলা সদর হাসপাতাল এবং স্পেশালাইজ হাসপাতালে পাঠাবেন, এটা একটা রেফারেল সিস্টেম, স্টেপ আপ। আবার এই যে জেলা সদর হাসপাতালে কিংবা আপনি মেডিকেল কলেজ হাসপাতালে যখন ট্রিটমেন্ট দিলেন, একটা সার্জারি করলেন, সার্জারি করার পরে আপনার কি এখন শুধু ড্রেসিংয়ের দরকার, পেশেন্টের আর কোনো স্পেশাল অ্যাটেনশন দরকার নেই, সেক্ষেত্রে আপনি স্টেপ ডাউন করে বলবেন যে আপনি সরাসরি উপজেলায় চলে যেতে পারেন। অথবা এমন হতে পারে যে না, আপনি এই একদিন আপনি ড্রেসিং করবেন জেলা সদর হাসপাতালে, আমাদের কাছে আসার প্রয়োজন নেই, তারা যদি মনে করে তাহলে পাঠাবে, আদারওয়াইজ ওখানে চলবে। তাহলে পেশেন্টের অনেক কিছু বেঁচে যায়। এই যে শহরে থেকে একটা টাকার খরচের ব্যাপার আছে, তার একটা সময়ের ব্যাপার আছে, তার চেয়ে বরং তার ঘরের পাশে যখন সে ড্রেসিংটা করতে পারছে, এখানকার ডক্টররা তখন নতুন রুগীকে অ্যাটেনশন দিতে পারছেন। আবার ওইখানে পেশেন্ট তার একটা ইকোনমিক্যাল একটা বেনিফিট পাচ্ছে, তার টাইমটা আরও বেঁচে যাচ্ছে। গভর্নমেন্টের লোডও কমতেছে, গভর্নমেন্টের হিউজ লোড কমবে। গভর্নমেন্টের দেখবেন এখানে আপনি যদি রেফারেল সিস্টেমটা অ্যাক্টিভেট করেন, তার অনেক বেশি ইকোনমিক্যাল একটা সেভিংস আসবে। হ্যাঁ, চলে। এখন ধরেন আমি বাধ্যতামূলক করে দিলাম যে কেউ যদি সরকারিভাবে সেবা নিতে চায়, তাহলে তাকে ইউনিয়ন সাব সেন্টার হয়ে বা কোনো একটা হাব থেকে এন্ট্রি হয়ে সেখান থেকে রেফারেল নিয়ে হচ্ছে হায়ার সেন্টারগুলোতে আসতে হবে। এখন কেউ হয়তো অনেক টাকার মালিক বা তার কাছে এইটা একটু বেশি পেইনফুল মনে হচ্ছে, তখন তার কি অধিকার ব্যাহত হবে না? তার জন্য কি অপশন রাখতে হবে? হ্যাঁ, আচ্ছা, এটা অপশন রাখা যায়। এক্ষেত্রে সে এমন হতে পারে যে তার এই প্রাইভেট সে একটা মেডিকেল কলেজ কিংবা যে কোনো জায়গায় যেতে পারে, মেডিকেল কলেজ না, আমি বলি প্রাইভেট কোনো একটা হেলথ সার্ভিস প্রোভাইডারের সাথে দেখা করে বা ডক্টরের সাথে দেখা করে নিতে পারে। তবে সেক্ষেত্রেও তাকে তার এই ডাটাবেসটা যেন থাকে সেইটা এনশিওর করতে হবে যে হ্যাঁ, সে প্রাইভেট থেকে দেখছে কিন্তু ওই ইউনিয়ন সাব সেন্টারের ডাটাবেসই তো তার মেইন। আমাদের লোকাল গভর্নমেন্ট যেটা আছে তারা যেমন একটা তথ্য আমাদেরকে দিতে পারে, এই তথ্যটাও এখানে হেলথের একটা তথ্য থাকা দরকার। স্বাস্থ্য তথ্য যখন থাকবে তখন কিন্তু আমরা কি করতে পারবো, তার ওখান থেকে এই ইনফরমেশনগুলো পেয়ে যাব। তো সে যখন ওই ডক্টরকে দেখালো তখন কিন্তু তার এখানেও ওই ডক্টরের কাছ থেকে এখানে সরাসরি যেন তথ্য আসে সেই ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট প্রাইভেটের খুব স্ট্যান্ডার্ড একটা কোলাবোরেশন এখানে প্রয়োজন। অবশ্যই প্রাইভেট পাবলিক যদি আপনার কোলাবোরেশন না থাকে, বাংলাদেশের যে এক্সিস্টিং হেলথ সিস্টেম, এখানে মানুষের যে পরিমাণ লোড এবং আমাদের হসপিটাল বা হেলথ প্রোভাইডারদের যেরকম স্বল্পতা আছে, সেটা এখন প্রাইভেটের আমাদের হেল্প ছাড়া আসলেই এখনও সেরকম সক্ষমতা আমাদের হয়নি। তবে শীঘ্রই হয়তো বা সক্ষমতাটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি রেফারেল সিস্টেমটা আপনি চালু করতে পারেন তাহলে দেখবেন যে সরকারি সিস্টেমের প্রতি মানুষের একটা আস্থা বাড়বে এবং মানুষ দেখা যাচ্ছে যে তার ঘরের পাশে যখন আসল ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছে তখন সে মনে করবে যে না, আসলে আমার এখানে সরকারি সিস্টেমটাই বেটার, আমি এটাই অ্যাকসেপ্ট করব। এবং সেক্ষেত্রে তো আমরা যদি বাধ্যবাধকতা দিতে চাই তখন আমাদের সিস্টেমটাকে আরো স্ট্রেনথেনিং করতে হবে। ডেফিনেটলি স্ট্রেনথেনিং করতে হবে আপনাকে। উপজেলা, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো রয়েছে অন্যান্য সবগুলোকেই অনেক শক্তিশালী করতে হবে, যাতে একটা মেডিকেল কলেজ হাসপাতাল হয়তো বাংলাদেশে অনেকগুলো রয়েছে, কিন্তু থিওরিটিক্যালি এগুলো কিন্তু টারশিয়ারি কেয়ার হাসপাতাল, অর্থাৎ প্রত্যেকটা হাসপাতালে এনআইসিইউ থাকবে, আইসিইউ থাকবে, ক্রিটিক্যাল কেয়ার থাকবে, অপারেশন থিয়েটার, অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে। তো বাস্তবে কিন্তু এই ব্যাপারটা আসলে দেখা যায় অন্য মেডিকেল কলেজ থেকেও ঢাকা মেডিকেল কলেজে বা ঢাকার মেডিকেল কলেজগুলোতে রেফার করে দেওয়া হয়। তো এই ব্যাপারগুলোকে চালু না করলে বা স্ট্রেনথেনিং না করে কি আসলে রেফারেল সিস্টেমে যাওয়া যাবে কিনা?
সুন্দর প্রশ্ন। আসলে স্ট্রেন্থেনিং এর ব্যাপারটা, রেফারেলটা যেমন আপনি স্ট্রেন্থেনিং করতে চাচ্ছেন, আপনাকে কিন্তু ম্যান পাওয়ার স্ট্রেন্থেনিং করতে হবে, ইকুইপমেন্ট স্ট্রেন্থেনিং করতে হবে। আপনি লজিস্টিক ছাড়া যেমন শুধু ম্যান পাওয়ার দিয়ে হবে না, আবার ম্যান পাওয়ার ছাড়া লজিস্টিকগুলো চলবে না। সবগুলোর সাথে একটার সাথে আরেকটা ওতপ্রোত। আপনি যদি একটা ট্রায়াঙ্গেল ধরেন যে এই ট্রায়াঙ্গেলটা কীভাবে বাঁচবে, তাহলে আপনাকে ম্যান পাওয়ার ঠিক রাখতে হবে, লজিস্টিক থাকতে হবে, রেফারেল সিস্টেমটাও ঠিক রাখতে হবে। যে কোনো একটা পড়ে গেলে কিন্তু পুরো সিস্টেমেই আপনার ব্রেক হয়ে যাবে। বর্তমানে রেফারেল সিস্টেমটা নাই, বাকি যে দুটো আছে ওই দুটার মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে আপনি কোথাও পাবেন না। আপনি যদি মনে করেন যে খাগড়াছড়িতে একজনকে ট্রিটমেন্ট দিতে চাচ্ছেন, সেখানে এমআরআই নাই, তো আলটিমেটলি তাকে কী করতে হচ্ছে? চিটাগাং মেডিকেল কলেজে এসে এমআরআই করতে হচ্ছে। এমআরআই সরকারিভাবে তার কোথাও নাই, চিটাগাংয়ে কক্সবাজার মেডিকেল কলেজে যেতে হচ্ছে বা রাঙামাটি মেডিকেল কলেজে যেতে হচ্ছে। তাহলে ওইখানে যদি না থাকে, সব মেডিকেল কলেজেও এমআরআই নাই, আবার যেখানে এমআরআই আছে ওইখানে এমআরআইয়ের যে টেকনিশিয়ান প্রয়োজন সেখানে ওই টেকনিশিয়ান নাই, বা টেকনিশিয়ানের কোনো একটা প্রবলেম হলো সে ছুটিতে আছে, তাহলে এমআরআই মেশিন কিন্তু এখানে নেই, তাহলে ব্যাকআপ টেকনিশিয়ান আমার প্রয়োজন হয়। এই যে ম্যান পাওয়ারের একটা ঘাটতি এবং লজিস্টিকের যে একটা অসামঞ্জস্যতা, এই জিনিসটাকে পূরণ করতে হবে। আপনি রেফারেল সিস্টেমটা শুধু একজন মানুষকে পাঠিয়ে দিলেন আর আপনি ফোনে বলে দিলেন যে আপনি দেখে দেন, তো উনি তো আবার এমআরআই একটা করবেন। গভীর রাতে একজন মানুষের স্ট্রোক হলো, আপনার তো সিটি স্ক্যান করার প্রয়োজন। সিটি স্ক্যান মনে করেন যে হবিগঞ্জের জেলা সদর হাসপাতালে সিটি স্ক্যান নাই, তাহলে নিতে হবে কোথায়? পাশে প্রাইভেট হাসপাতালে আছে। অ্যান্ড ইমিডিয়েটলি সেই মানুষ তো আর রেফারেল সিস্টেমে থাকবে না, তখন সে কী করবে? রেফারেল ব্রেক করে আগে প্রাইভেট হাসপাতাল থেকে আমার ট্রিটমেন্ট দরকার, ওখানে নেব। তাহলে স্ট্যান্ডার্ডিংটা আপনাকে এমনভাবে করতে হবে যে গভর্নমেন্টের সব চেইনেই যেখানে যেটা থাকা দরকার সেটা যেন থাকে। সেই জিনিসটা যদি এনশিওর করতে না পারি আমরা, তাহলে দেখা যাবে রেফারেল সিস্টেমকে শুধু স্ট্যান্ডার্ড করার নামে যে জিনিসটাকে আমরা উঠাই নিতে চাই সেটা ঠিক হবে না। তো রেফারেল সিস্টেমটা হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড করবে, তার আগে আপনি ডক্টর এবং তার অধস্তন সবাইকে রেখে লজিস্টিক রেখে আপনাকে চালু করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমরা একটু আগে আলোচনা করেছি, এটা একটু ইন ডিটেইলে যেতে চাই। সেটা হচ্ছে আমরা আউটডোরে বা আউটডোরে বেসিক্যালি যে ধরেন অনেক রকম রোগ নিয়ে আসে যেগুলো হয়তো এক সপ্তাহ পরে ট্রিটমেন্ট দিলে বা 15-20 দিন দেরি করলে সমস্যা হবে না, কিন্তু ওই একদিনে যেহেতু আমার একসাথে অনেকগুলো রোগী চলে আসছে, আমি কিন্তু এই রোগীগুলোকে কাউকেই ভালো করে সময় দিতে পারছে না। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি ধরেন আমরা যদি এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করি, যে সে হয়তো উপজেলাতেই আসলো, বা উন্নত দেশগুলো কিন্তু আসলে এইভাবেই তাদের হেলথের প্রবলেমগুলো সলভ করেছে, যে ইভেন এমনও আছে যে হাত ভাঙা নিয়ে একটা ইমার্জেন্সিতে গেল, আরেকজন লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে আসছে, তার প্রচুর ব্লিডিং হচ্ছে, ওই পেশেন্টকে ম্যানেজ করতে গিয়ে পরবর্তীতে দেখা গেল যে হাত ভাঙা লোকটা 8-10 ঘন্টা ইমার্জেন্সিতে বসে আছে। এবং বাংলাদেশে যেমন একটা হুম্বিতম্বি করা, চিৎকার চেঁচামেচি করার যে সুযোগটা থাকে সেটাও সেখানে নাই। এই সময়টাতে দেখছে তাকে শুধু একটা পেইন কিলার খাওয়াই রাখা হয়েছে, যে ঠিক আছে একটু বসেন, আমরা একটু রেস্ট নেন, এর মধ্যে হচ্ছে আমরা খারাপ রোগীটা ম্যানেজ করে তারপরে আসছি। যে ট্রায়াল সিস্টেম যেটা আপনি বললেন, আর আউটডোরের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা, এই জিনিসগুলো যদি আমরা চালু করতে চাই, বাংলাদেশ কোন দিকে প্রতিকূলতাটা, বা আমরা কখন এটাকে চালু করা কোনোভাবে সম্ভব কিনা? এটা আসলে ইম্পসিবল না, এটা চালু করা সম্ভব। হ্যাঁ, এখানে যেমন ধরেন আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেইন কিলার দিয়ে ফেলে রাখার যে ব্যাপারটা, আসলে ফেলে রাখা না, এখানে পেইন কিলার দিয়ে কিন্তু আপনাকে অবজারভেশন করতে হচ্ছে আপনি পেশেন্টের পেইনটা কেমন কমতেছে না বাড়তেছে, এবং পেইন কমা বাড়ার উপরে কিন্তু আপনার রেফারেলটা নির্ভর করছে। আপনি পেইন না কমলে তখন পাঠাবেন, কারণ পেইন কমে গেছে, দেখা গেল অর্ধেক রাস্তা যাওয়ার পরে তার পেইন কমে গেছে, সে চলে গেল বাড়িতে, আপনার রেফারেল পেপার ওই বাড়িতেই চলে গেছে। সো এইখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে অবজারভেশন কিন্তু একটা ট্রিটমেন্টের পার্ট। হ্যাঁ, তো এই এটা বুঝাইতে হবে পেশেন্টকে, শুধু না আশেপাশে যারা থাকবে তাদেরকে। রেফারেল সিস্টেমের একটা বাংলাদেশের হেলথ সিস্টেমে ইজিলি অ্যাক্সেসেবল হওয়ার কারণে কয়েকটা জিনিসের সমস্যা হয়। আপনাকে দুইটা জিনিস বলি। একটা হচ্ছে রেফারেল সিস্টেম না থাকার কারণে এই যে মানুষজন একসাথে অনেকগুলো একজন মানুষকে দেখতে আসার যে ব্যাপারটা এবং হাসপাতালে এসে ভিড় করার ব্যাপারটা, এই জিনিসটা মানুষের মধ্যে এখন আছে টেন্ডেন্সি। হ্যাঁ, হসপিটালে দেখতে অসুবিধা নেই, একটা ভিজিটিং আওয়ার থাকে, সেখানে নির্দিষ্ট কিছু মানুষ আসবে। অনেক মানুষ যখন এসে ভিড় করে, এটাতে রুগীদের অসুবিধা হয়, আশেপাশের রুগীদের সমস্যা হয়, রুগীদের ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। তো সেজন্য তাদেরকে এই জিনিসটা বুঝাতে হবে যে বেশি মানুষ থাকার প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে রুগীর সাথে কেন বেশি মানুষ থাকে, কারণ রুগীরা আস্থা পায় না যে এই যে নার্সিং হচ্ছে এখানে, হ্যাঁ, যে আমাদের ফুল কেয়ারটা পাওয়ার কথা হসপিটালাইজড হয়ে হসপিটালের পার্সন দিবে। এখানে আমাদের দেশে কিন্তু ওই নার্সিংয়ের মানুষ খুব কম। একজন পেশেন্টের জন্য আপনি যদি ধরেন 200 থেকে 250 জন লোকের জন্য একজন নার্স থাকে, তাহলে ম্যান পাওয়ার এখানে কম, অথচ প্রতি 4 জনের জন্য একজন নার্স থাকা উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। বা 10 জনও যদি ধরেন আপনি, তাহলে স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে না। তাহলে মানুষের আস্থা নেই যে এই এখানে নার্সিং ঠিকমতো হবে কি না, সেটা দেখার জন্য হলেও কিন্তু মানুষ একজন থাকতে হচ্ছে, আলটিমেটলি ভিড় হয়। তাহলে একটা মানুষ থাকা হচ্ছে তার অনেকগুলো কোশ্চেন থাকা, সেই জিনিসটা অবজার্ভ করে ডক্টরকে আরও বেশি প্রেশারাইজ করতে পারে।
অ্যাটেন্ডেন্টদের এটা একটা ঝামেলা। আরেকটা হচ্ছে ডক্টর যদি এখানে সিনসিয়ার না হয়, তাদের এই আস্থাটা ফিরে আনতে হবে যে হ্যাঁ ডক্টর সিনসিয়ার আছে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ডক্টর সিনসিয়ার না হলে কি হবে, তখন মানুষ মনে করে যে না এই ডক্টর সিনসিয়ার না, তখন আমাকে সাথে থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় সে কোশ্চেন করে যে কেন আপনি ব্যথার ওষুধ দিলেন, ব্যথার ওষুধ দিলে তো আমার রোগীর কিডনি নষ্ট হয়ে যাবে, এই ধরনের একটা কোশ্চেন করলে তখন আপনার মনে হবে যে না আসলে তো উনি না বুঝে এই কথাটা বলতেছে। কারণ এই পেশেন্টের কিডনির তো আমি টেস্ট করে নিছি বা তার হিস্ট্রি নিয়ে নিছি, ইয়াং এজের পেশেন্ট, হয়তো বা আমি অনেক কিছু দিয়ে বুঝেন, কিন্তু ওই রোগীর লোক তো বুঝতেছে না, তাহলে তার প্রতি একটা প্রেশার আসে। এই যে রেফারেল সিস্টেম যদি থাকে, তাহলে আপনি কি করবেন, একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখবেন, ওই এলাকার যে মানুষ আছে বা যারা আছে তারা এসে দেখবে, তারা খুব বেশি আর এটা নিয়ে ঝামেলা করবে না। তো যখন তারা আবার হায়ার সেন্টারে যাবে, তখন তাদের তো ওরকম প্রিপারেশন নিয়ে যেতে হয়, হয়তো বা মানুষ কম যাবে, কিন্তু সেখানেও কিন্তু তাদের একটা ডিস্টার্ব করার আস্থাটা পাবে যে না এখানে যেহেতু সিস্টেমের মধ্যে আছে, সবকিছু সিস্টেমেটিক্যালি হচ্ছে, ফ্যাক্ট যে আস্থা ইন্টারপ্রিট করতে মানে ইন্টারভিন করতে হবে না। হ্যাঁ, সেটা হচ্ছে এটা। এখন এই যে অত্যাধুনিক রেফারেল সিস্টেম, এখানে কোয়াকদের জায়গাটা কোথায়? যে পল্লী চিকিৎসকরা এখন হচ্ছে ইচ্ছা মতো অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক লিখছে বা অন্যান্য ড্রাগস লিখছে, অনেক কমপ্লিকেশন করার পরে আসতেছে, এখানে এই কোয়াকরা কোথায় যাবে? আসলে আপনি দেখেন হেলথ সিস্টেমে তো কোয়াক সিস্টেমটা আমরা বলি যে একটা সময় আমাদের গ্রাজুয়েট ডক্টর ছিল না, যাদের শরণাপন্ন হইতে হতো হচ্ছে গিয়ে গ্রামের মানুষ বা আশেপাশে যারা যাকে পেত তাকেই, যে যেভাবেই ট্রিটমেন্ট দিত তাকেই সেভাবে নিত। তখন অল্টারনেটিভ অনেকগুলো মেডিসিনের সুযোগ ছিল। ইভেন পল্লী চিকিৎসক নামে আমরা যাদেরকে চিনি, বাংলাদেশে অনেক বেশি ডাক্তার না থাকার কারণে গ্রাম এলাকায় তাদেরকে এম্পাওয়ার করে কিছু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে। তারা কিন্তু পরবর্তীতে অল্প কিছু ওষুধ দিয়ে পাঠিয়ে দিত রোগীকে, যাও এবার চলে যাও। সো এই সিস্টেমটা এখানে ওই যে তখন যে পাঠিয়ে দিত, এটা কিন্তু এক ধরনের রেফারেল সিস্টেমই ছিল, ভার্বাল রেফারেল সিস্টেম, যে আমার কাছে স্যালাইন দিছি, ভালো হয়েছে না, যাও এখন। সো এই যে পল্লী চিকিৎসক বা কোয়াকদেরকেও, তাদেরকেও কিন্তু এই বিষয়ে একটা আমাদের স্ট্রেনথেনিং করা দরকার। তারাও কিন্তু হেলথের পার্ট, যেহেতু সে সরাসরি কিছু একটা করছে, বা একজন ফার্মেসিওয়ালা যে দোকান নিয়ে বসছে, সে যেহেতু ওষুধ দিচ্ছে, তার কাছে কিন্তু ফার্স্টেই গ্রামের যে সহজ সরল মানুষগুলো তো তাদের কাছে যায় ফার্স্টে, যে আমার পেটে ব্যথা হচ্ছে, কি ওষুধ দেবে, সে একটা ওষুধ দিয়ে দিল। তো ও যদি বলে যে না এই পেটে ব্যথার জন্য আমার মনে হয় আপনি আগে ইউনিয়ন সাবস্টিটিউটে দেখান, তারা ওষুধ দিলে আমি এখান থেকে দিয়ে দেবো, এটা হতে পারে। এখন তাদের পার্ট, তারা আমাদের কিন্তু একজন ধরে নেওয়া যাবে একটা স্টেক হোল্ডার। সো তাদেরকেও এম্পাওয়ার করা লাগবে, এম্পাওয়ারমেন্টটা করতে হবে তাদের ট্রেন আপ করে, যে হ্যাঁ আমার যারা ওষুধের দোকান দিচ্ছে তাদের তো একটা ট্রেনিং থাকে, একটা ফার্মেসির ট্রেনিং থাকে। সো ওই ট্রেনিংয়ের মধ্যে আমি ইনক্লুড করবো যে রেফারেল ছাড়া আপনি সরাসরি ওষুধ দিবেন না, এবং প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবেন না। রেফারেল সিস্টেম থাকলে আপনার এটা স্ট্যান্ড করা সম্ভব, যে প্রেসক্রিপশন ছাড়া সে কেন ওষুধ দিল, এটা কিন্তু আমি রোগীর হিস্ট্রিতে নিতে পারি। আরেকটা ইস্যু হচ্ছে, আপনি যখন রেফারেল সিস্টেমের পাশাপাশি এই ঔষধের ডিসবার্সমেন্ট যেটা হচ্ছে, তারা যে ওষুধ আমাকে দিচ্ছে সেটার একটা হিসাব থাকবে, সেই হিসাবটাও তো তার একটা তালিকাটা থাকে বা ডিজিটালসে রাখার সুযোগ আছে, সেটাকে আপনি ডিজিটালাইজ করে দেন, তাহলে তো আপনি আর এখান থেকে দিতে পারছেন না। রেফারেল যখন করব আমি, তখন ওষুধগুলো সরকারিভাবে দেওয়ার চেষ্টা করব, অনুমোদনের মাধ্যমে নিতে হবে। ইয়েস, এটা মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ একটা ব্যাপার আছে। ওকে, ওভার দ্য কাউন্টার ড্রাগ কিছু থাকুক, অসুবিধা নেই, আপনি একটা প্যারাসিটামল বা একটা ওমেপ্রাজল দিলেন, কোনো অসুবিধার জন্য প্রেসক্রিপশন, বাট আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, যেটা এখন কোয়াকরা প্র্যাকটিস করে, যেটা ঠিক আছে, বা এমবিবিএস ডাক্তার ছাড়া বাকিরা যেভাবে দিচ্ছে, মানে একদম হাহুতাস টাইপের একটা প্র্যাকটিস, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক তারা দিয়ে দিচ্ছে হাতে করে। সো এই ধরনের যে প্র্যাকটিসটা, এটা রেফারেল ছাড়া আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, যে এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। রেফারেল যখন হবে যে আপনি প্রেসক্রিপশন ছাড়া অবশ্যই অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, আপনার তো হিসাব থাকবে, কয়েকদিন পর পর যখন আপনি হিসাবটা চাইবেন ফার্মেসিওয়ালার কাছে, তখন সেই হিসাবটা যদি না দিতে পারে, তখনই আপনি বুঝবেন যে রেফারেল ছাড়া ক্যান্সেল হয়ে যাবে, সে ব্যবসা করতে পারবে। হ্যাঁ, অবশ্যই তাদের লাইসেন্স জেল হয়ে যাবে সে যদি করে। এই ব্যাপারে যদি আপনি একটা আইন করেন এবং সেটা ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করেন, তাহলে তো হয়ে গেল। তাহলে রেফারেল সিস্টেমের স্ট্যান্ডার্ডের পাশাপাশি আপনি এই জায়গায় একটা সুন্দর শৃঙ্খলা আনতে পারবেন। বাংলাদেশে একটা কমন কালচার হচ্ছে, কেউ যদি কিছু জানে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করে, এবং মানুষ মনে করে যে সিম্পল যে ওষুধগুলো দিলে রোগী ভালো হয়ে যায়। আমি যেহেতু জানি দিতে সমস্যা কোথায়, আমি একটু উদাহরণ দেই। ধরেন আমি হচ্ছে একজন ডাক্তার, একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, আমি আমেরিকাতে চলে গেলাম সামহাও। আমি তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তো আমার জ্ঞান তো চলে যায় না, আমি কি আমেরিকায় চিকিৎসা করতে পারবো কিনা? আমি কিন্তু সেখানে, যেহেতু ইউএসএম এর লাইসেন্সিং আমার নাই, সেক্ষেত্রে আমি কিন্তু চাইলেও সেখানে চিকিৎসা প্র্যাকটিস করতে পারবো না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত হচ্ছে কি, সাধারণ মানুষ মনে করে যে কোয়াকদেরকে জানানোর সুযোগ নাই, বা মানুষের বেশি মেডিকেল সায়েন্স পড়তে দেওয়ার দরকার নাই, তাহলে এরা হচ্ছে
বেশি জেনে ফেলে চিকিৎসা দেওয়া শুরু করবে বা ডাক্তারদেরকে আরও কম মূল্যায়ন করবে। আসলে যদি আমার হেলথ সিস্টেম স্ট্রেনথেনিং করতে হয়, ওভারঅল হচ্ছে এই ব্যাপারটা এনশিওর করতে হবে যে উইদাউট লাইসেন্স এখানে কেউ হচ্ছে ঔষধ লেখার কোনো সুযোগ তার থাকবে না। এবং আমি যদি ইউনিয়ন সাব সেন্টারে যদি চিন্তা করি যে ইমার্জেন্সি পেশেন্টগুলো ওখান হয়ে স্ক্রিনিং হয়ে আসবে, এটা ছাড়াও একদম একটা ইউনিয়নেও আমার কয়েকজন জেনারেল প্র্যাকটিশনার গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাসাইন করাটা সম্ভবত দরকারি, এই জন্য যে সেখান থেকে সে হইতে পারে যে প্রাইভেট চিকিৎসক কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রুভড, সে ওই এলাকার জন্য জিপি, যেটা ইউকে বা ইউএসএতেও অ্যাপ্রুভড করা আছে, যে যারা হচ্ছে ওখানকার জন্য অ্যাসাইন চিকিৎসক। আপনাকে আসতে হলে এই রাস্তাগুলো দিয়ে আসতে হবে। আপনি হয়তো ইউনিয়ন সাব সেন্টার দিয়ে আসেন, অথবা জিপি হয়ে আসেন, অথবা আপনি শহরে থাকেন শহরের ওয়ার্ডের যে ফার্মাসি আছে ওখান হয়ে আসেন। অর্থাৎ শুরুটা এই লাইসেন্সড লোকজন দিয়ে আসতে হবে। আর এর বাইরে কারো কাছে ঔষধের এক্সেস পাওয়ার সুযোগটা থাকবে না। তো এই যে মানে ডিজিটালাইজেশন ব্যাপারটা বলেন, এই উন্নত দেশগুলো কিন্তু একসময় এতটা গোছানো ছিল না, কিন্তু ওরা কিন্তু উদ্যোগ নেওয়ার পরে একটা সময় গিয়ে হচ্ছে এই শৃঙ্খলাটাকে দাঁড় করাইতে পারছে। এবং এর করতে গিয়ে ধরেন যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে ইউএসএতে একটা বোতল ইনসুলিনের দাম হচ্ছে $232 প্লাস, মানে বাংলাদেশের টাকা এটা 25,000 টাকার উপরে। এরপরে হচ্ছে একটা এই যে নেবুলাইজ, আমরা তো হুটহাট দেখি পেশেন্টকে নেবুলাইজ করা হচ্ছে স্টেরয়েড দিয়ে, তো বুটিসোনাইডের যে নেবুলাইজেশন এটা বোতলের দাম $250 বেশি। অর্থাৎ ওই যে ওরা সিস্টেমটাকে স্ট্রেংথ করছে, যে একদম রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা রোগীকে প্রপারলি অ্যাড্রেস করতে গিয়ে ওরা হচ্ছে এখানে আপনার যে সিস্টেমটাকে তৈরি করার জন্য প্রচুর ম্যান পাওয়ার নিয়োগ দিছে। একটা যে কোনো জায়গায় আনডিউ একটা সিজার এখানে হয় না, যে কোনো একটা ইয়েতে অপ্রয়োজনে একটা ওষুধ আপনি দিতে পারবেন না, চাইলে অ্যান্টিবায়োটিক খেতে পারবেন না। এগুলোর জন্য প্রচুর লোক সার্ভিলেন্সে কাজ করে, ডিজিটাল এবং ফিজিক্যালিও। এইটা করতে গিয়ে একটা সময় গিয়ে দেখা গেছে যে ওরা শৃঙ্খলাটা দাঁড় করাইতে পারছে। এখন আমরা কি আসলে ওই দিকে যাবো কিনা? অবশ্যই আপনি খুব সুন্দর একটা জিনিস বলছেন। একটা প্রথমত আপনার যে খরচটা মাথায় রাখবেন, না খরচের চাইতে এখানে আপনি লাইফের আগে সেফটির দরকার বেশি। এখানে যে কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই হাই রোডে গিয়ে গাড়ি চালাতে পারছে না, এখানে কিন্তু আপনি খুব স্ট্রিক্ট। বাট আপনি একটা ঔষধ দিয়ে দিচ্ছেন যে এই ওষুধটা খেলে আসলে কি সে বেঁচে যাবে না মরে যাবে, এটা সাইড এফেক্ট কী হবে, এই ব্যাপারে কোনো প্রকার লাইসেন্সের প্রয়োজন হচ্ছে না। এটা এখানে বাংলাদেশ গভর্নমেন্টের এবং বিএমডিসি দুটোই খুব স্ট্রিক্ট হতে হবে। বিএমডিসি তো আসলে আমাকে লাইসেন্স দিচ্ছে, কিন্তু এরপরের সার্ভিলেন্স করা, আমাকে ট্রেন আপ করা বা এরপরের অংশটাও কিন্তু বিএমডিসির একটা পার্ট থাকা উচিত। আরেকটা জিনিস খেয়াল করেন আপনি, যখন আমরা কাউকে কোনো ওষুধ প্রেসক্রাইব করার পরে আমাকে কিন্তু কিছু বলে দেওয়ার দরকার হয়, সেটা কীভাবে খাবে না খাবে। আমরা যখন দেখি যে নর্মাল যেসব বাইরে থেকে ফার্মেসি থেকে যখন ওষুধটা খায়, তারা হয়তো ওইভাবে ঠিকভাবে ডাক্তার যা লিখে তার উপর ভিত্তি করে উনি এটাকে কাউন্সিলিং করছেন, ঠিক আছে। ওষুধ না পাওয়া পর্যন্ত তো কাউন্সিলিংটা পরিপূর্ণ হয় না, ডাক্তার চাইলেই এটা পারবেন না। তাহলে ফার্মাসিস্ট যিনি থাকবেন, এটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, ওনাদেরকে ওইরকমভাবে জানতে হবে ওষুধ সম্পর্কে আপনি না জেনে ডিসবাস করে দিচ্ছেন। একটা পেশেন্ট খাওয়ার আগে খাবে না পরে খাবে, বা এটা মানে খাইলে কি হতে পারে না হতে পারে, এই ব্যাপারে হয়তো ডক্টর বেশি জানেন, কিন্তু ফার্মাসিস্টের কিন্তু এই ওষুধের ব্যাপারে কিছু তথ্য দেওয়া উচিত। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন যে জিপিদের কথা, গভর্নমেন্টের তো অলরেডি জিপি সিস্টেম আছে। আপনি যদি ধরে নেন যে ইউনিয়ন সাব সেন্টারে আমার কোনো ডাক্তার বা সহকারী যে কেউ থাকার কারণে সেখান থেকে কিন্তু তারা রেফার করে দিতে পারে, বা সেখানে ওই জিপি সিস্টেমে আছে। ওই জিপি সিস্টেমের একটা পয়েন্ট থাকা দরকার। হ্যাঁ, এই জিপি ভালো করতেছে, তার একটা পয়েন্ট থাকবে, তাকে প্রমোট করতে হলে আমাকে এই পয়েন্টের উপর করতে হবে। সে রেটিং অকারণে একটা রেফারেল দিয়ে দিল, তার রেটিং কমবে। সে শুদ্ধভাবে একটা জিনিসকে অ্যাড্রেস করছে, তার রেটিং বাড়বে। তাহলে এই যে প্রমোশনের ব্যাপারটা আপনি ওই রেটিং থেকে আনেন, তাহলে দেখবেন যে সবাই ভালো করতে চাইবে। আরেকটা হচ্ছে আপনার প্রাইভেট প্র্যাকটিশনার যারা আছে, তারা তো রেজিস্টার্ড ফিজিশিয়ান, বিএমডিসিতে রেজিস্টার্ড, কিন্তু আপনার ওই উপজেলা, যেমন আপনি মনে করেন যে কোম্পানিগঞ্জ উপজেলা ধরেন, একটা কোম্পানিগঞ্জ উপজেলার ওইখানে যতজন প্রাইভেট প্র্যাকটিশনার আছে, তাহলে তাদের একটা ডেটাবেস থাকতে হবে হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি UHNFPO থাকবে অথবা সিভিল সার্জন ওই জেলার, তাদের কাছে থাকতে হবে। এবং তাদেরকে মনিটরিং করার একটা ব্যবস্থা করতে হবে। মনিটরিং মানে হচ্ছে অথরিটির না, আপনি মনিটরিংটা হচ্ছে তারা সঠিকভাবে রেফার করছেন কিনা, কিংবা তাদেরও একটা রেটিং করা উচিত। হ্যাঁ, তাদের জবাবদিহিতার ব্যাপারটা এটা আনতে হবে। তারা তো একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান আসলেই কখনো চাইলেই কোনো কিছু করে ফেলতে পারেন না বা উল্টাপাল্টা কিছু করেন না, কিন্তু তার এটা যে যৌক্তিক থাকে। আর যৌক্তিকতার একটা বড় ইস্যু হচ্ছে যে ডকুমেন্টেশন। আমাদের দেশে আপনি যেটা বলছেন যে রোগীরা কীভাবে সার্ভিস পাবে,
বা আপনি সব কিছুকে ইনক্লুড করতে হলে ডাটাবেস দরকার একটা। আমাদের ডকুমেন্টেশনটা খুবই পোর হয় এবং ডাটাবেস মানে সম্পূর্ণ না। একটা এলাকায় কতজন মানুষ আছে, তাদের ওইখানে কোন জায়গাটায় সবচেয়ে বেশি ডায়রিয়া হয়, এটা আমরা হয়তো বা অনেক সময় আউটব্রেক হলে বুঝি, কিন্তু এভাবে ডাটাবেস না থাকার কারণে অনেক সময় বুঝি না। একটা কি জিনিস খেয়াল করেন আপনি, আমাদের দেশে যখন প্রথম এই ইপিআই ভ্যাকসিনেশন শুরু হলো, ইপিআই ভ্যাকসিনেশনে কীভাবে আমরা সফল হলাম? সফল হয়েছে আমাদের ডাটাবেস ছিল। যখন একটা বাচ্চা জন্ম নিচ্ছে, আমাদের যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট অথবা ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর কিংবা অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা কিন্তু ওদের বাচ্চাদের খবর নেয়, খবর নিয়ে একটা ডাটাবেস তৈরি করে ওই অনুযায়ী কথাবার্তা বলে ইপিআই এর ভ্যাকসিনগুলোকে নিয়ে এসে তাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে এই যে ডাটাবেসের একটা সিস্টেম, এবং এটাও কিন্তু একটা চেইন চলছে, তাহলে ওইখানে আমরা সফল হতে পারলে এই হেলথের যে ইস্যুটা যেখানে ট্রিটমেন্ট দেব, সেখানেও যদি আমাদের এরকম ডাটাবেস থাকে, এই ডাটাবেস থেকেই আমি কিন্তু পেশেন্টদের সব কিছু নিতে পারি। তাহলে ডাটাবেস তৈরি করাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি রেফারেল সিস্টেমটাকে যদি স্ট্রেনথেন করতে চান, আপনি যদি আপনার এলাকায় পেশেন্টদেরকে আরও ভালো সার্ভিস দিতে চান, আপনার ডাটাবেস খুবই ইম্পর্টেন্ট দরকার, এবং এই ডাটাবেস অনুযায়ী আপনি সেটাকে উপরের লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। অসাধারণ অবজারভেশন। আমরা আজকে বাংলাদেশের রেফারেল সিস্টেম নিয়ে খুব চমৎকার একটা ইনসাইট পেলাম। আমরা শেষের দিকে চলে এসেছি। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যদি রাইট নাও রেফারেলের দিকে মুভ করতে চাই, আমরা কতটা রেডি, বা কোন ব্যাপারগুলোতে আমরা প্রায়োরিটি দিলে আমরা একটু দ্রুত রেফারেল সিস্টেম এস্টাবলিশ করতে পারব? আচ্ছা, আমি এজ এ মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে আমি বলি যে রেফারেল সিস্টেমটা নিয়ে আমাদের একটা ফার্স্টে যেটা করতে হবে, একটা গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। রাইট নাও আমি কিন্তু এটা অ্যান্সার দিতে পারছি না, কারণ হচ্ছে গ্রাউন্ড ওয়ার্কটা এই মুহূর্তের জন্য আমাদের গ্রাউন্ড ওয়ার্কটা দেখতে হবে। প্রতিটা উপজেলা জেলা লেভেলে একটা গ্রাউন্ড ওয়ার্ক দরকার। গ্রাউন্ড ওয়ার্ক বলতে হচ্ছে কিছু ডেটা দরকার আমাকে, যে তাদের ওইখানে কি কি ম্যান পাওয়ার আছে, লজিস্টিক্স আছে। আমি আগেই বলছিলাম যে এটা একটা ট্রায়াঙ্গেল, কিন্তু আপনি ম্যান পাওয়ার আছে, লজিস্টিক্স আছে, তারপরে রেফারেলটাকে আনতে পারবেন। আপনার যে কোনো একটা যদি কম থাকে, তাহলে রেফারেলে কিন্তু চেইনে ব্রেকডাউন হবে। হয়তোবা একটাতে এদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে আপনার ওই যে কমিউনিকেশনটাকে এম্পাওয়ার করতে হবে। তাহলে বাংলাদেশের রেডিনেসটা দেখতে হলে একটা গ্রাউন্ড ওয়ার্ক দরকার আসলে। এটা ডিরেক্টলি কোনো অ্যান্সার দিয়ে বলা যাবে না। আর অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, আপনি যদি জানতে চান যে আমি যেসব উপজেলায় কাজ করেছি, জেলা লেভেলে কিংবা মেডিকেল কলেজে কাজ করেছি, আমি বলবো ওই সিচুয়েশনে গত 10-12 বছরে যা দেখেছি এখন পর্যন্ত রেডি না আমার মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, কিন্তু এটা গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া এখন সম্মিলিত একটা প্রচেষ্টা দিয়ে গভর্নমেন্টের উচিত যে দেখে নেওয়া যে কতটুকু রেফারেল সিস্টেমের জন্য। এর আগেও আমি বলছিলাম যে রেফারেল সিস্টেম কিন্তু এর আগেও ট্রাই করা হয়েছিল, এবং সেটা যদি আপনি ম্যানুয়ালিও ট্রাই করেন, যে না ডিজিটাল না, ম্যানুয়ালিও যদি পেপার ওয়ার্ক দিয়ে ট্রাই করেন, সেটাও কিন্তু পসিবল যদি আপনাকে ইমপ্লিমেন্ট করেন। কিন্তু রেফারেল সিস্টেম ইমপ্লিমেন্ট না হলে যেটা হয় যে ইমপ্লিমেন্ট না করে আমরা সরাসরি রুগী দেখা শুরু করে দিই। আমি যদি স্ট্রিক্ট থাকি না, আপনি রেফার হয়ে আসেন তাহলে হলো। কিন্তু অনেক সময় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজে যদি আপনি যান, ইমার্জেন্সি এই মুহূর্তে গেছেন, আপনাকে দেখতেই হবে। আপনাকে ভর্তি দিবে না দিবে সেটা ইমার্জেন্সি মেডিকেল অফিসার সিলেক্ট করবেন, যে হ্যাঁ হতে পারে যে ভর্তি হতে পারে। কিন্তু আলটিমেটলি যে এই বিষয়টা দেখা যায় যে সবাই ঢাকা মেডিকেল কলেজে ফার্স্টে ইমার্জেন্সিতে আসা শুরু করলো, তাহলে তো আর হবে না। সেই ইমার্জেন্সিটা আমাদেরকে সব জায়গায় রেখে দিতে হবে, যে ইমার্জেন্সি ইস্যুগুলো আগে হাসপাতালের ইমার্জেন্সি স্ট্রেনথেনিং করতে হবে। ইমার্জেন্সি আপনাকে ল্যাব ফেসিলিটি দিতে হবে, ইমার্জেন্সি রেডিওলজি ফেসিলিটি দিতে হবে, তাহলে ইমার্জেন্সি স্ট্রেনথেন হবে। তাহলে ইমার্জেন্সি রেফারেল সিস্টেমকে স্ট্রেনথেন করার আগে আপনাকে ওই ইমার্জেন্সি মেডিকেল অফিসার আরও 2-3 জন করে রাখবে। একজন মেডিকেল অফিসার 10 জনকে একসাথে দেখতে পারবে না, ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের মেডিকেল অফিসার ওইখানে রাখতে হবে। ইমার্জেন্সি ইএমওদেরকে স্ট্রেনথেন করতে হবে, ওইখানে লজিস্টিক্স দিতে হবে ইমার্জেন্সি যেসব হয়, এবং রেফারেল সিস্টেমটা এমন করতে হবে যে একটা পেশেন্ট ইমার্জেন্সি কেসে সরাসরি আইসিইউতে যাবে, সে আর কোথাও যাবে না, ওয়ার্ডেও যাবে না, সেইভাবে করতে হবে। তাহলে মিনিমাম সময়ের মধ্যে কমিউনিকেশনটাকে মানে এনকারেজ করতে হবে এবং স্টাবলিশ করতে হবে। কমিউনিকেশন করতে পারলে কিন্তু আপনি সম্ভব। এখন যদি আপনার দেখা যায় একজন পেশেন্ট সরাসরি একেবারে পঞ্চগড় থেকে এসে আইসিইউতে ভর্তি হয়ে যেতে পারতেছে, তাহলে দেখবেন যে আপনি রেফারেল সিস্টেমটা আপনার এক্সেলেন্ট হবে, কারণ কমিউনিকেশন করে আপনি জানেন যে এই পেশেন্ট আসলেই লাগবে। আর পঞ্চগড়ের ওই পেশেন্ট প্রথমে আসবে পঞ্চগড় সদর হাসপাতালে, তারপর রংপুর মেডিকেল কলেজে, রংপুর মেডিকেলের ওখানে আইসিইউতে সিট ফাঁকা না পেয়ে ঢাকায় আসলো, ঢাকায় এসে 2-1টা হাসপাতালের পরে ঢাকা মেডিকেল কলেজের একটা হয়তো বা সিট ফাঁকা ছিল, সেই পর্যন্ত আস্তে আস্তে পেশেন্ট নাও পেতে পারে। তাহলে আমাদের রেফারেল সিস্টেমটা এখানে একটা বড় নেটওয়ার্কিংটা খুব স্ট্রং একটা নেটওয়ার্ক, নেটওয়ার্কের পাশাপাশি কমিউনিকেশন এটা লাগবে আপনার। অসাধারণ। আমি স্বপ্ন দেখেছিলাম এমন একটা যদি কিছু করা যেত বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার এক্ষেত্রে জাস্ট সাধারণ মানুষ রেফার বলতে আসলে বোঝায় যে একটা হাসপাতাল থেকে একটা হাসপাতাল রোগী পাঠায় দেয়া, এটা আসলে মূলত পেশেন্ট ট্রান্সপোর্ট। রেফারেলে আরেকটা জিনিস আপনাকে বলি,
আপনি তো নিওনেটারে বা পেডিয়াট্রিক্সের কাজ করেন, আপনাদেরই কিন্তু সিস্টেম আছে এরকম যে একজন পেশেন্ট যখন বাচ্চাদের ক্ষেত্রে রেফারেল সিস্টেমটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা পসিবল। বাচ্চাকে আপনি যখনই রেফার করতে চান তখন কিন্তু সাথে একজনকে অ্যাম্বুলেন্সে করে দিয়ে দিতে হবে হেলথ কেয়ার প্রোভাইডার। এই জিনিসটা আপনারা জানেন, কিন্তু আমাদের তো ওই মানুষ নাই। প্রথমত অ্যাম্বুলেন্স নাই, দ্বিতীয়ত হচ্ছে আপনি যে এখানে দিচ্ছেন প্রাইভেট অ্যাম্বুলেন্সে তো আপনি হেলথ কেয়ার প্রোভাইডারকে দিয়ে তাকে আবার আনবেন কিভাবে? তাকে আনার মতো ব্যবস্থা করতে হবে। তো প্রাইভেট অ্যাম্বুলেন্স তো ওইখানে গিয়ে আরেকজন হাসপাতাল ওই স্লটটা খালি হয়ে যাবে। আমি যদি আমার ওই মানুষকে ওই নার্সকে দিয়ে পাঠালেন, আপনি নার্স অথবা একজন আরো মিডওয়াইফ দিয়ে পাঠালেন, যাকে দিয়ে পাঠান হেলথ কেয়ার প্রোভাইডার, ওই পার্টে কিন্তু অন্য কেউ নেই। তার ব্যাকআপ ম্যান পাওয়ারও থাকা লাগবে, অ্যাম্বুলেন্সটাও রেডি থাকা লাগবে, এবং দেখা যাচ্ছে যে আপনি যাকে পাঠাচ্ছেন তার এই পুরো নেটওয়ার্কে যেন কোথাও কোনো প্রবলেম না হয় এবং কমিউনিকেশনটা ইজি হয়, সেটা মেনটেন করতে হবে। তাহলে এখানে শুধুমাত্র ট্রান্সপোর্টের ব্যাপারটা আপনি বলতেছেন, রেফারেল মানে শুধু ট্রান্সপোর্ট না, নট অনলি রেফার, এটা পুরো রেফারেল সিস্টেমটা আসলে অনেক বড় একটা ব্যাপার। প্রিয় দর্শক, আমরা প্রোগ্রামে একদম শেষ দিকে চলে এসেছি। সাজ্জাদ মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একটা ঘটনা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে বাংলাদেশের একজন বেশ বিশেষজ্ঞ একজন চিকিৎসক অর্থোপেডিক্সের, এবং উনি অনেক সিনিয়র। তো উনি হচ্ছে বেশ প্রভাবশালীও ছিলেন। উনি ঘটনাক্রমে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে হওয়ার পরে সেখান থেকে হচ্ছে তাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়, কিন্তু সেখানে ইমার্জেন্সিতে যথেষ্ট পরিমাণ লজিস্টিক্সের ব্যবস্থা ছিল না, এবং পরবর্তীতে তাকে সিম্পল একটা স্যালাইনের ব্যাগ দিয়ে অ্যাম্বুলেন্সে করে রেফার করা হয়, এবং সেখানে তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি হচ্ছে রাস্তায় মৃত্যুবরণ করেন। একজন চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এই জন্য কথাটা বলছি যে যেই অনিরাপদ একটি সিস্টেম চলছে, এখানে প্রত্যেকটা ব্যক্তি সাফারার। আমরা যতজন রয়েছি, আমরা শুধু চিকিৎসক না, আমরা ব্যক্তিগতভাবে নিজেরাও রোগী। সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে আমাদেরকেও সেবা নিতে হয়। অর্থাৎ সামগ্রিকভাবে যদি সিস্টেমের উন্নয়ন আমরা করতে পারি, সেক্ষেত্রেই আমরা প্রত্যেকটা ব্যক্তি আমার নিজের পরিবারকে নিরাপদ রাখতে পারবো, নিজেরা নিরাপদ থাকতে পারবো। তো আমরা সেই স্বপ্নটা দেখব, এবং এই পরিবর্তনের ইতিবাচক একজন অগ্রপথিক হিসেবে আমরা সবাই অবদান রাখার চেষ্টা করবো। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।